আজকের দিনের স্পেন ১,৯৫,০০০ বর্গমাইল বিস্তৃত, ইউরোপের চতুর্থ বৃহত্তম দেশ। কিন্তু এই স্পেনই ১৯ শতকের শুরুতে ৫০ লক্ষ বর্গমাইলের এই সকল এলাকার নিয়ন্ত্রণ করত, যা উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়াও পূর্ব এশিয়ার ফিলিপিনও তখন স্পেনের নিয়ন্ত্রণে ছিল। এখানে এই প্রশ্ন আসে যে এই ছোট্ট দেশ এত বড় সাম্রাজ্য কিভাবে তৈরি করল? এরপর এমন কি হয়েছিল যে মাত্র ২৫ বছরে পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে দ্রুত তৈরি হওয়া সুপার পাওয়ার পুরোপুরি ধ্বংস হয়ে শুধুমাত্র এই এক দেশেই রয়ে গিয়েছে? ঐতিহাসিকের আজকের ভিডিওতে আমরা দেখব স্পেন কিভাবে পৃথিবীর প্রথম সুপার পাওয়ার হলো এবং কিভাবে এই শক্তিশালী স্প্যানিশ সাম্রাজ্যের পতন হলো। এই জন্য আমাদেরকে দেখতে হবে অষ্টম শতাব্দী থেকে, যখন আজকের স্পেন মুসলমানদের অধীনে ছিল এবং তখন একে আল আন্দালুস বলা হতো। মুসলিমরা প্রায় ৮০০ বছর স্পেনকে শাসন করে। এই ৮০০ বছরে স্পেন বিজ্ঞান, দর্শন ও স্থাপত্যে ব্যাপক উন্নতি লাভ করে। কিন্তু মুসলিম সাম্রাজ্যকে খ্রিস্টানদের আক্রমণও প্রতিরোধ করতে হয়েছিল, যাকে রিকনকিস্টা বলা হয়। আসলে রিকনকিস্টার সে সকল যুদ্ধকে বলা হয় যা স্পেনের চারপাশে থাকা খ্রিস্টান রাজ্যগুলো স্পেন থেকে মুসলমানদেরকে বিতাড়িত করার জন্য করেছিল। ১৫ শতকের শেষ হতে হতে খ্রিস্টানরা স্পেনের প্রায় ৯০% এলাকা দখল করে ফেলেছিল এবং মুসলমানদের অধীনে শুধুমাত্র গ্রানাদাই ছিল। ১৫ শতকে আজকের স্পেন ৩ খ্রিস্টান এবং ১ ইসলামিক এম্পায়ারের দখলে ছিল। পরে ১৪৬৯ সালে খ্রিস্টানদের দখলকে আরও শক্তিশালী করার জন্য এবং মুসলমানদেরকে পুরোপুরি সরিয়ে দেওয়ার জন্য কিংডম অব এস্টারের রানী ইসাবেলা এবং অ্যারাগনের রাজা ফার্নান্ডেন্ট দ্য সেকেন্ড নিজেদের মধ্যে বিয়ে করে নেন এবং একসাথে মিলে ১৪৫২ সালে মুসলিম সেনাবাহিনীকে ব্যাটেল অফ গ্রানাদাতে হারিয়ে দেন। স্পেনের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার পর এই খ্রিস্টান সাম্রাজ্যের কাছে সুযোগ ছিল যে তারা বাকি পৃথিবীতে খোঁজ করে এবং নতুন আন্তর্জাতিক রাস্তা ব্যবহার করে বাণিজ্যিক সফলতা অর্জন করে। স্পেনের একেবারে কাছে থাকা পর্তুগিজ এম্পায়ার প্রায় ৭০ বছর আগেই আটলান্টিক সাগরকে এক্সপ্লোর করে আফ্রিকাকে ঘুরে গিয়ে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়া পর্যন্ত বাণিজ্যিক রাস্তা আবিষ্কার করে ফেলে, যে কারণে তারা অটোমান সাম্রাজ্যের বাণিজ্যিক আধিপত্যকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। কারণ তখন মিডল ইস্ট ও ইউরোপের সকল বাণিজ্য অটোমান সাম্রাজ্যই নিয়ন্ত্রণ করত। এই অবস্থায় ১৪৮০ সালে একজন ইতালিয়ান আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাস স্প্যানিশ সাম্রাজ্যের কাছে এই প্রস্তাব নিয়ে যায় যে যদি পৃথিবী গোল হয়ে থাকে তাহলে এশিয়া যাওয়ার জন্য আফ্রিকা ঘুরে না গিয়ে ইউরোপের পশ্চিম দিক দিয়ে যাওয়া সম্ভব, এবং তাও আরও ছোট রাস্তা নেই, কারণ ওই সময় কেউই জানত না আটলান্টিক মহাসাগরের অপর পারে কী রয়েছে। এ কারণে রানী ইসাবেলা ও রাজা ফার্নান্ডেজের কলম্বাসের এই প্রস্তাব খুবই পছন্দ হয়, কারণ তারা চাইতেন স্প্যানিশ এম্পায়ারও পর্তুগিজ এম্পায়ারের মতো নিজস্ব বাণিজ্যিক রাস্তা আবিষ্কার করুক। এই কারণে ৩ আগস্ট ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস ৩টি ছোট জাহাজ নিয়ে স্পেন থেকে সফর শুরু করেন এবং ২ মাস পরে এই ছোট্ট দ্বীপটিতে এসে পৌঁছান। তার মনে হয়েছিল যে সে হয়তো পূর্ব এশিয়ারই কোনো দ্বীপে এসে পৌঁছেছে এবং তিনি ভেবেছিলেন তার আবিষ্কৃত দ্বীপটি ভারতবর্ষের অংশ, যে কারণে তিনি স্থানীয় আদিবাসীদেরকে ইন্ডিয়ান বলে অবহিত করেন এবং এখনও আমেরিকার স্থানীয় আদিবাসীদেরকে রেড ইন্ডিয়ান বলে এই কারণেই সম্বোধন করা হয়। তখন কলম্বাস দ্বীপটির নাম সেন্ট সালভাডোর রাখে এবং পরে বাহামাস, কিউবা ও স্পোলোলিয়া হয়ে স্পেনে ফেরত চলে আসে। স্পেনে এসে সে রানী ইসাবেলা ও রাজা ফার্নান্ডেজকে বলে যে ওদিকে এখনও অনেক অনাবিষ্কৃত দ্বীপ রয়েছে যেখানে এখন পর্যন্ত কোনো ইউরোপীয় পৌঁছায়নি। রাজা এবং রানী এই আবিষ্কারের কারণে অনেক খুশি হন এবং তারা ১৪৯৩ সালে ক্রিস্টোফার কলম্বাসকে ১৭টি জাহাজ দিয়ে দ্বিতীয়বার এই পশ্চিম দিকের সফরে পাঠান। এই সময় কলম্বাস সকল ক্যারিবীয় দ্বীপকে আবিষ্কার করে এবং সেখানকার স্থানীয় মানুষদের সাথেও দেখা করে। ১৪৯৬ সালে স্পেনে ফিরে আসে এবং
1498 সালে কলম্বাস তৃতীয়বার এই সফরে যায় এবং ভেনেজুয়েলা ও উত্তর আমেরিকার দক্ষিণ দিকের অংশ আবিষ্কার করে। এখন পর্যন্ত তো কলম্বাস এটাই মনে করছিল যে সে হয়তো এশিয়ারই কোনো অনাবিষ্কৃত দ্বীপকে আবিষ্কার করছে, কিন্তু এই তৃতীয়বারের সফরে সে এটা অনুভব করতে পারে যে সে একটি অজানা মহাদেশকেই আবিষ্কার করে ফেলেছে। কলম্বাস 1502 সালে চতুর্থ ও শেষবারের মতো এই সফরে আসে এবং সেন্ট্রাল আমেরিকার দেশ যেমন পানামা, জামাইকা, হন্ডুরাস ও নিকারাগুয়ার মতো দেশ আবিষ্কার করে এবং এই সফরে সে অনেকটা অসুস্থ হয়ে যায়, যার ফলে তাকে স্পেনে ফেরত চলে যেতে হয় এবং 1509 সালে সে মারা যায়। যদিও বা কলম্বাস এশিয়া যাওয়ার নতুন রাস্তা আবিষ্কার করতে পারেনি, কিন্তু তার এই আবিষ্কার পুরো পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে ফেলেছিল এবং কলম্বাসের এই আবিষ্কারই পুরো বিশ্ব রাজনীতিকে বদলাতে চলেছিল। এই নতুন আবিষ্কারকে নিয়ে স্পেন ও পর্তুগালের মাঝেও একটি সমস্যা তৈরি হয়ে যায় যে এই নতুন অংশের নিয়ন্ত্রণ আসলে কার কাছে থাকবে। এর সমাধান করার জন্যই দুই সম্রাটদের মধ্যে ট্রিটি অফ টর্টোয়েজ স্বাক্ষর হয়, যার অনুসারে ইউরোপের বাইরের পৃথিবীকে এই দুই লাইন অনুযায়ী ভাগ করে ফেলা হবে এবং হলুদ রঙের সকল এরিয়া স্প্যানিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে থাকবে এবং মাঝখানে সকল জায়গা পর্তুগিজ এম্পায়ারের নিয়ন্ত্রণে থাকবে। এর কারণে দক্ষিণ আমেরিকাতে থাকার পরেও ব্রাজিল পর্তুগিজ এম্পায়ারের অংশ হয় এবং আজকে যেখানে পুরো দক্ষিণ আমেরিকাতে স্প্যানিশ বলা হয়, সেখানে ব্রাজিল দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যেখানে পর্তুগিজ ভাষায় কথা বলা হয়। এই চুক্তির পর স্প্যানিশ এম্পায়ার এই মহাদেশে নিজেদের স্থায়ী আধিপত্য বিস্তারের কাজ শুরু করে দেয়। সবার প্রথমে স্পেনিলিয়নের দ্বীপে সেন্টো ডোমিনো নামক শহর বানানো হয়। এরপর 1515 সালের মাঝে পার্শ্ববর্তী সকল দ্বীপও স্পেন দখল করে ফেলে এবং কিউবা এই অংশে স্প্যানিশ সাম্রাজ্যের রাজধানী হয়ে যায়। অন্যদিকে বাকি আমেরিকা আবিষ্কারের কাজও পুরো দমে চলছিল। স্প্যানিশ আবিষ্কারক ইউগাটান দ্বীপে পৌঁছানোর পরই তারা এমন তথ্য পাওয়া শুরু করে যে পশ্চিম দিকে খুবই শক্তিশালী এবং উন্নত সভ্যতা রয়েছে এবং তা আবিষ্কার করার জন্যই 1518 সালে ফার্নান্ড কর্টেজ নামক আবিষ্কারক নিজের 4 জন সঙ্গী নিয়ে এখানে মেক্সিকোর উপকূলে এসে পৌঁছায়। আসলে ওই সময়ে মেক্সিকোতে অ্যাজটেক এম্পায়ারের রাজত্ব ছিল এবং তাদের রাজধানী ছিল টেনঅক্টেটলেন, একটি এমন শহর যা একটি লেকের উপর বানানো ছিল এবং স্প্যানিশরা মাত্র 2 বছরের লড়াইয়ের পরই তা দখল করে ফেলে এবং এই শহরের নাম নিউ মেক্সিকো সিটি রাখা হয়। এই শহরই পরবর্তীতে গিয়ে স্প্যানিশ সাম্রাজ্যের প্রশাসনিক রাজধানী হয়। তাদের এই জয়ে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তাদের সাথে নিয়ে আসা বিভিন্ন রোগ, যে রোগগুলোর প্রতিরোধ ক্ষমতা পৃথিবীর ওই অংশের মানুষের ছিল না। যেমন তারা আফ্রিকা হতে নিয়ে আসা স্মল পক্সের রোগীদের কম্বল সেখানকার স্থানীয় মানুষদেরকে উপহার হিসেবে দিয়েছিল এবং তার ফলে লক্ষ লক্ষ লোক মারা যায় এবং তা অ্যাজটেক এম্পায়ারকে অত্যন্ত দুর্বল করে ফেলে এবং স্প্যানিশরা খুব সহজেই তাদের উপর জয়লাভ করে। এখানে দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে অ্যান্ডিজ পর্বতমালার সাথে, যেখানে আজ পেরু, ইকুয়েডর, বলিভিয়া রয়েছে, সেখানে তখন ইনকা সভ্যতার রাজত্ব ছিল। পরবর্তী 12 বছরে স্প্যানিশ এম্পায়ার এই সকল অংশ নিজের রাজত্বে নিয়ে আসে। এখন পর্যন্ত উত্তর আমেরিকা, যাকে আজ আমরা ইউএস ও কানাডা হিসেবে জানি, তা আবিষ্কৃত হয়নি। শুধু 1539 সালে একজন স্প্যানিশ আবিষ্কারক ফ্লোরিডা, জর্জিয়া ও টেক্সাস পর্যন্ত সফর করে, কিন্তু স্প্যানিশ সাম্রাজ্য তখনও এখানে অফিসিয়ালি কোনো কলোনি বানায়নি। একদিকে যখন আমেরিকাতে এসব ঘটছিল, তখন অপরদিকে প্রশান্ত মহাসাগরের অন্য পাশে স্প্যানিশ আবিষ্কারক ফার্নান্ডেস ম্যাকগুলান উত্তর এশিয়ার এই দ্বীপগুলোকে আবিষ্কার করেন, যেগুলোকে আজকে আমরা ফিলিপিন নামে চিনি। 1570 সালের মাঝে স্প্যানিশ এম্পায়ার ফিলিপিনেরও পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল এবং পুরো এশিয়ার আন্তর্জাতিক রাজনীতিতে নজর রাখছিল। 19 শতকে স্প্যানিশ এম্পায়ার যেভাবে বড় হতে থাকে, সেভাবে তাদের সম্পদের প্রয়োজনও বাড়তে থাকে। এই কারণে তারা খুবই মরিয়া হয়ে দক্ষিণ আমেরিকাতে প্রাকৃতিক সম্পদের খোঁজ করতে থাকে। স্প্যানিশ এম্পায়ার মেক্সিকো, পেরু ও বলিভিয়াতে
অনেক স্বর্ণ ও রূপার খনি খুঁজে পায়, যেগুলো থেকে স্বর্ণ ও রূপা উত্তোলন করে স্পেনে পাঠানো হতো। যে কারণে 16 শতকের শেষের দিকে দক্ষিণ আমেরিকা থেকে স্পেনে এই পরিমাণ স্বর্ণ আনা হয়েছিল যে তা রাখার জায়গা শেষ হয়ে যাচ্ছিল, এবং ওই সময়ে পুরো পৃথিবীর 80% সোনা এবং 70% রূপার সাপ্লাই স্পেনে যাচ্ছিল। দক্ষিণ আমেরিকার সম্পদ পুরোপুরি শেষ হয়ে যাচ্ছিল, এবং একই সাথে এখানে স্প্যানিশ লোকদের আসার কারণে একটি হাইব্রিড সমাজ তৈরি হচ্ছিল। একদিকে মুষ্টিজ মানুষ ছিল যারা স্পেন থেকে এখানে আসে এবং এখানকার মহিলাদেরকে বিয়ে করে তাদের সন্তানদেরকে মুষ্টিজ বলা হতো। অন্যদিকে ছিল ক্রিওস, যাদের বাবা মা স্পেনিশ হওয়ার পরেও তারা জন্ম আমেরিকাতে নিয়েছিল। তৃতীয় ছিল পেরেন্সুলারিস, এদেরকে পিওর ব্লাডও বলা হতো, যারা স্পেন থেকে শুধুমাত্র শাসন করার জন্য দক্ষিণ আমেরিকাতে আসত। 17 শতকের মাঝামাঝিতে এদের মাঝে একটি বড় ধরনের ক্ষমতার লড়াই তৈরি হয়ে যায়। ক্রিওস ও মস্টিজোরা এটা মনে করত যে এখন এখানে এই সমস্ত এলাকায় স্পেন থেকে আর কারো আসার প্রয়োজন নেই, শুধু এখানে জন্ম নেওয়াদেরই এখানে শাসন করা উচিত। অন্যদিকে স্প্যানিশ সাম্রাজ্য যখন এই অভ্যন্তরীণ কুন্দল শুরু হয়, বাইরে থেকেও স্প্যানিশ সাম্রাজ্য চাপের মুখে চলে আসে, কারণ ততদিনে উত্তর আমেরিকাতে ব্রিটিশ ও ফরাসি আবিষ্কারকরা নিজেদের কলোনি বানানো শুরু করে দেয়, এবং ব্রিটেন স্পেনের কাছ থেকে জামাইকা ও বাকি ক্যারিবীয় দ্বীপ দখল করার জন্য যুদ্ধ শুরু করে দেয়। এই পুরো শতাব্দীতে স্প্যানিশ এম্পায়ার শুধুমাত্র ক্যালিফোর্নিয়া ও টেক্সাস পর্যন্ত নিজের বিস্তৃতি ঘটায়। পরে 1808 সালে স্প্যানিশ এম্পায়ার অনেক বড় ধাক্কা খায়, যখন নেপোলিয়ন স্পেনে আক্রমণ করে দেয় এবং 1 বছরের মধ্যেই পুরো স্পেনকে দখল করে ফেলে। তখন দক্ষিণ আমেরিকাতে থাকা ক্রিওস ও মিস্টিজোরাও স্পেন থেকে নিজেদের স্বাধীনতা অর্জনের সুযোগ পেয়ে যায় এবং স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয়। 1880 থেকে 1810 সালের মধ্যে এই সকল জায়গাতে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে যায়। সবার আগে 1816 সালে আর্জেন্টিনা স্বাধীনতা ঘোষণা করে দেয়। এরপর 1818 সালে চিলি, 1819 সালে কলম্বিয়া ও স্প্যানিশ এম্পায়ার থেকে নিজেদের স্বাধীনতা অর্জন করে নেয়। 2 বছর পরে মেক্সিকো স্পেনের এম্পায়ার থেকে স্বাধীন হয়ে যায়, এবং সর্বশেষ 1824 সালে পেরু নিজেদের স্বাধীনতা ঘোষণা করে দেয়। এভাবে মাত্র 8 বছরে 400 বছর পুরনো স্প্যানিশ এম্পায়ারের 2/3 হাতছাড়া হয়ে যায়। 19 শতকের শেষ হতে হতে স্প্যানিশ এম্পায়ারের কাছে শুধুমাত্র কিউবা, ক্যারিবিয়ান কিছু দ্বীপ এবং ফিলিপিন ছিল। 1895 সালে শেষ পর্যন্ত কিউবাতেও স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে যায়, এবং 3 বছর পরে এই দেশটিও স্পেনের হাত থেকে চলে যায়। এভাবেই 400 বছর অর্ধেক পৃথিবীর উপর শাসন করা, পৃথিবীর 80% স্বর্ণের সাপ্লাই পাওয়া স্প্যানিশ এম্পায়ার এর পতন ঘটে। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।